এক গ্রামে রমেশ নামের একটা ছেলে তার মাকে নিয়ে বাস করত। রমেশ আর তার মা একাই একটা কুঁড়ে ঘরে থাকতো। রমেশের মা ঠিক করলো তার ছেলের বিয়ে দিয়ে বউ ঘরে আনবে, কিন্তু রমেশ ছিল একদম বেকার, তার কোনো চাকরি বাকরি ছিল না। তাই গ্রামের কোনো মেয়েই রমেশকে পছন্দ করত না। কোনো বাবা তার মেয়েকে রমেশের সাথে বিয়ে দিতে রাজি হতো না। এই নিয়ে রমেশের বুড়ি মা সবসময় চিন্তায় থাকতো। রমেশের বয়স হয়ে যাচ্ছে, এখনো যদি ছেলেকে বিয়ে না করায় নাতিপুতির মুখ কবে দেখবে। আর তাই সে মেয়ের খুঁজে বেরিয়ে পড়ল। খুঁজতে খুঁজতে সে পৌঁছে গেল আদিবাসীদের জঙ্গলে। সেখানে আদিবাসীরা পাতার পোশাক পরে জঙ্গলে নাচানাচি করছিল। সেখানেই একটা মেয়েকে তার ভীষণ পছন্দ হয়ে যায়। তখন সে আদিবাসীদের কাছে যায় আর বলে, তোমাদের কাছে একটা দাবি নিয়ে এসেছিলাম। তোমাদের মধ্যে ওই ফর্সা সুন্দর মেয়েটাকে আমার ভারী পছন্দ হয়েছে। তাই আমি চাই আমার ছেলে রমেশের সাথে এই মেয়েটার বিয়ে দেওয়াতে। তোমরা আদিবাসীরা সাধারণ মানুষকে বিয়ে করো না জানি, কিন্তু আমার ছেলেটা বড্ড ভালো। আমি এই মেয়েকে নিজের মেয়ের মতো করে রাখবো। তোমরা রাজি থাকলে মেয়েটাকে আমার ছেলের বউ করতে চাই। মেয়েটার নাম কি গো? আমার মেয়ের নাম রমা। আমিও আমার মেয়ের জন্য পাত্র খুঁজছিলাম। আপনাদের মতো সভ্য মানুষদের সঙ্গে আমার মেয়ের যদি একটা সম্পর্ক হয়, আমি নিশ্চিন্ত হব। আমার মেয়েটাও আপনাদের মতোই সুন্দরী দেখতে, আমাদের মতো আদিবাসী দেখতে নয়। আমার মেয়ের অনেক গুণ আছে গো। আমার মেয়ে অনেক ভালো ভালো খাবারও রান্না করতে পারে। আপনার ছেলের মন জয় করে রাখবে। রমা? ওর নাম রমা বুঝি? বাহ, বেশ ভালো নাম। তাহলে আপনারা সবাই চলেন আমার সাথে। গ্রামে সবাইকে দেখিয়ে ধুমধাম করে আমি আমার ছেলের বিয়ে দেব। গ্রামের মানুষজন আমার ছেলেকে মেয়ে দিতে চায় না। গ্রামের মধ্যে এক নাম্বার মেয়ে আমি বিয়ে করিয়ে দেখিয়ে দিয়েব। ঠিক আছে, চলো সবাই। আদিবাসীরা ঝিঙ্গালালা হু হু করতে করতে গ্রামের পথে রওনা দেয়। জিঙ্গালালা হু হু, জিঙ্গালালা হু হু, জিঙ্গালালা হু হু, জিঙ্গালালা হু হু। তাদের এই ঝিঙ্গালালা হু হু শব্দে গ্রামের সবাই অবাক হয়ে দেখতে থাকে যে আদিবাসী কোথা থেকে এলো। আর তাদের মধ্যে থাকা সবচেয়ে সুন্দর মেয়েটাকেও তারা দেখতে পায়। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। আরে, এটা কি করেছেন বুড়িমা? সব আদিবাসী জঙ্গলিদেরকে এইভাবে গ্রামে এনেছেন কেন? ওদেরকে তো আমরা গ্রামে প্রবেশ করতে দেই না। এইভাবে গ্রামের পরিবেশ নষ্ট করার মানে কি? আপনি ওদেরকে এখানে এনেছেন কেন? গ্রামের পরিবেশের দিকে আপনি একটু নজর দিবেন তো। শোনো, তোমাদের কোনো কথা আমি কানে তুলবো না। আমি আমার ছেলের জন্য পাত্রী এনেছি। আজকে তোমাদের সবার সামনে ধুমধাম করে আমি আমার ছেলের বিয়ে দেব। ওর নাম রমা। ও এই গ্রামের সবচেয়ে সুন্দরী বউ হতে চলেছে। কই রে রমেশ, দেখ তোর জন্য তোর মা কত সুন্দর পাত্রী খুঁজে এনেছে। হ্যাঁ মা, এই মেয়ে দেখছি অনেক সুন্দরী। মেয়েটাকে দেখেই তো আমি প্রেমে পড়ে গেলাম। আমি ওকে বিয়ে করতে রাজি মা। তুমি এক্ষুনি আমার বিয়ের ব্যবস্থা করো। হ্যাঁ হ্যাঁ। তারপর কিছুক্ষণের মধ্যেই ধুমধাম করে রমেশ আর রমার বিয়ে হয়ে গেল। রমা জঙ্গলি পোশাক পরেছিল। এ নিয়ে গ্রামের সবাই হাসাহাসি করতে থাকে। মা, আমি কি আপনাদের সাধারণ পোশাক পরবো? শাড়ি, থ্রি পিস আপনারা যা পরেন, আপনি যদি আমাকে দেন তাহলে আমি ওই পোশাকও পরবো। আমি জঙ্গলি লতাপাতা পরবো না। এতে যদি আপনাদের মান সম্মান যায়। না না, আমার মান সম্মান কেন যাবে? এই সব জঙ্গলি পোশাকেই তোমাকে দেখতে বিউটিফুল লাগছে। গ্রামের মানুষ তো হিংসে হাসাহাসি করে। এত সুন্দর মেয়ে কোথাও দেখেনি তো। তুমি আদিবাসী মেয়ে, তুমি যে পোশাক পরতে ভালো লাগে সেই পোশাকই পরবে। লতা পাতা আমাদের গ্রামে কম নেই। তুমি লতা পাতা পরে থাকতে ভালোবাসলে লতা পাতাই পরবে। তা গ্রামের মানুষজন তো এসেছে, সবাইকে কি খেতে দেই বলো তো? মা, এটা নিয়ে আপনাকে একদম ভাবতে হবে না।
আমি লতাপাতার সাথে জড়িবুটি দিয়েও অনেক রান্না বান্না পারি, যা খেলে গ্রামের মানুষজন সবাই আপনাদের প্রশংসা করবে আর গুণগান গাইবে। আমি সবাইকে আপন করে নেব। কি বলছো? তেমনটা হলে তো অনেক ভালো। তাহলে চলো, রান্নাটা করতে শুরু করে দাও বৌমা। তারপর রমা তার জাদুর লতাপাতা জড়িবুটি মিশিয়ে একটা সবজি রান্না করতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যে সেই সবজির ঘ্রাণে পুরো গ্রাম মো মো করতে শুরু করলো। যারা কিনা এতক্ষণ নাক ছিটকাচ্ছিল তারাও আশেপাশে আসতে ভিড় করতে শুরু করলো। ও বুড়িমা, তোমার বৌমার হাতের রান্না থেকে যে ঘ্রাণ বেরিয়েছে, আমরা তো ঘরে থাকতে পারছি না গো। আমাদেরকে খাওয়ার একটু ব্যবস্থা করে দাও না। তোমরা তো বিয়ে বাড়িতে মানুষজনকে খাওয়াবেই। আমরা তোমাদের একটু কটু কথা নয় বলেছি, তাই বলে এমন সুস্বাদু খাবার থেকে আমাদের বঞ্চিত করো না। তোমার বৌমা দেখছি লাখে একজন, আমরা এই খাবার খেতে চাই। ঠিক আছে, ঠিক আছে, সবাই খেতে পারবে। আমার বৌমা যখন রেঁধেছে তোমাদের সবাইকে খাওয়াবো, কোনো চিন্তা করতে হবে না। সবাই খেয়ে এভাবে পাত পেরে বসো তো দেখি। তারপর রমার রান্না করা সবজি আর ভাত সবাইকে এক এক করে দেওয়া হলো। সবাই চেটে পুটে খেলো আর সবাই রমার প্রশংসা করতে লাগলো। বুড়িমা, তুমি একটা কাজের কাজ করেছো। আমরা জঙ্গলি আদিবাসীদের আদিবাসী বলে এতদিন দূরে ঠেলে রেখেছি, কিন্তু তার হাতের রান্না যে এত সুস্বাদু হয় তা তো জানতাম না। ও বৌমা, তুমি তো এই গ্রামে এসেছো, তোমার স্বামী তো কাজ বাজ করে না। তোমরা একটা হোটেল দাও না গো, সেখানে আমরাও ভালো মন্দ খেতে আসতে পারবো, আর তোমার স্বামীরও একটা কাজের ব্যবস্থা হয়ে যাবে। আমরা তো এমনি এমনি গালমন্দ করিনি। এত বড় বুড়ো ছেলে কোনো কাজকর্ম করতো না, তোমার শাশুড়িটা একা একা কাজ করতো, তাই তো আমরা এসব বলেছি। তোমরা কথাটা মন্দ বলনি। কি বৌমা, হোটেল দেব নাকি একটা? হ্যাঁ মা, আপনি হোটেল দিন, আমি আপনাকে সবভাবে সাহায্য করব। সব রান্না আমি নিজেই করব। আমার আদিবাসী মানুষজনও অনেক খুশি হবে, এতে তারাও নিজেরা কিছু করার সুযোগ পাবে। আমি যেমন গ্রামে এসে একটা হোটেল দিতে পারবো, আমার আদিবাসী ভাই বোনেরা, মা চাচা চাচিরা তারাও তাদের কাজের সন্ধান করতে পারবে। এভাবেই তো আমরা সাধারণ মানুষদের সঙ্গে মিলেমিশে থাকতে চাই। ঠিক আছে, এই রমেশ, বাজার থেকে যা যা লাগে ব্যবস্থা কর আর হোটেল তুলে ফেল। আজ থেকে আমার আদিবাসী বৌমার রান্না করা সবজির হোটেল সব জায়গায় জায়গায় সুনামের সাথে ছড়িয়ে পড়ুক। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখলে তোমাদের নাম কমেন্টে লিখতে ভুলো না যেন। আর হ্যাঁ, তোমরা যদি আমাদের চ্যানেলে একদম নতুন হয়ে থাকো, এমনই মজার মজার জাদুর সব গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো। এক গ্রামে রূপসী ও অতসী নামের দুই বান্ধবী বাস করত। রূপসী ছিল বড় লোকের মেয়ে আর অতসী ছিল মধ্যবিত্ত পরিবারের একটা মেয়ে। রূপসীর বাবা রূপসী না চাইতেই ওকে পুরো দোকান তুলে এনে দিত। ওর জন্য খাবারের সময় একটা চাকর, ঘুমানোর সময় একজন চাকর, আবার স্কুলে যাওয়ার সময় একজন চাকর। দাস দাসীতে ওদের বাড়িঘর ভর্তি ছিল। রূপসীকে কোনো কিছু চাইতে হতো না। অন্যদিকে অতসীর বাবা মা ছিল মধ্যবিত্ত, তাই তারা অতসীর সব স্বপ্ন পূরণ করতে পারত না। একদিন রূপসীদের বাড়িতে অতসী খেলা করতে আসে। তখন রূপসী অতসীকে ডেকে ওর পুতুলগুলো দেখাতে শুরু করে। এই অতসী, দেখ, এই লাল পুতুলটা বাবা সিঙ্গাপুর থেকে আমার জন্য এনেছে, আর এই টেডি বিয়ারটা আমার মামা আমাকে গত পরশুদিন দিয়েছে। দেখ দেখ, এই সবগুলো খেলনা আমার, খবরদার একটাতেও হাত দিবি না, এগুলো অনেক দামি। তুই তো এইসব কখনো দেখিসনি, তোর বাবা তো সামান্য একটা চাকরি করে, সে তো আর তোকে কোনোদিন কোনো টেডি বিয়ার কিনে দিতে পারেনি। সে যাই হোক, আমার খেলনাগুলো সব আমার, তোকে দেখালাম, তুই কিন্তু আবার কোনোটা চুরি করিস না যেন। অতসীর এসব কথা শুনে ভীষণ রাগ হয়। তখন অতসী রূপসীকে বলে, শোন, তুই নিজে ডেকে আমাকে তোর বাড়িতে এনেছিস আর এভাবে অপমান করছিস। আমার বাবা মধ্যবিত্ত হতে পারে, কিন্তু তাই বলে আমরা চোর না। আমাকে বান্ধবী বলিস আর তারপর আমার সঙ্গে এমন ব্যবহার করিস। আজকের পর তোর বাড়িতে আমি আর কখনো আসবো না। তুই বান্ধবী নামের একটা কলঙ্ক।
আরে আরে, এত রাগ হওয়ার কি হলো? আমি কি মিথ্যা বলেছি নাকি? কোন কথাটা মিথ্যা বলেছি? তোর বাবা সামান্য চাকরি করে, আর আমার বাবা এই শহরের মন্ত্রী। মন্ত্রীর মেয়ের টাকা পয়সা থাকবে না তো কার থাকবে? আর তোকে একটু বললাম, তুই রাগ করে ফেললি। ঠিক আছে শোন, আমার এই পুরনো পুতুলটা তুই নিয়ে যা। রাখ তোর পুতুল তোর কাছে, তোর কোনো পুতুল আমি চাই না। যা এখান থেকে, তুই আস্ত একটা ভিখিরি, ফালতু মেয়ে কোথাকার। অতসী রাগ করে সেখান থেকে চলে এলো আর বাসায় মন খারাপ করে কান্না করতে লাগলো। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। আর হ্যাঁ, এটাও লিখতে ভুলো না, তোমরা তোমাদের মাকে বেশি ভালোবাসো নাকি বাবাকে বেশি ভালোবাসো। অতসী ওর মাকে বলল, মা, বাবা মধ্যবিত্ত, এই জন্য আমাকে নিয়ে আমার বান্ধবী রূপসী কত রকম কথা শোনায়। আজকে নিজের বাসায় ডেকে নিয়ে আমাকে চোর অপবাদ দিচ্ছিল, বলছিল ওর পুতুলগুলো নাকি আমি চুরি করব। এই মধ্যবিত্ত জীবন আর ভালো লাগে না। কাঁদিস না রে মা, এই সব কিছু তো উপরওয়ালার ইচ্ছা। দেখবি তোর জীবনেও একদিন সুখ শান্তি সব আসবে। আসল কিছু তো মানুষের মনে। যার মন বড় সে টাকা পয়সা না থাকলেও অনেক বড় হয়। সব সময় নিজেকে সৎ রাখবি আর ভালো মনের মানুষ হবি। তোর না আগামী সপ্তাহে পিকনিক আছে, যা এখন মন দিয়ে পড়তে বস। কে কি বললো এসব গায়ে মাখিস না। রূপসীর বাবার অনেক টাকা, তাই রূপসী এমন হয়েছে। ও বোঝেনি, ওকে নিয়ে আর মন খারাপ করিস না। ও তোর মতো ছোটই, ছোট মানুষের বুদ্ধি একটু কমই হয়। এভাবেই অতসীর মা অতসীকে বুঝিয়ে পড়তে বসিয়ে দিল। পরের সপ্তাহে পিকনিক ছিল। সেই পিকনিকে ওরা সবাই জঙ্গলে ঘুরতে যায়। রূপসী আর অতসী একসঙ্গে ঘুরছিল। ঘুরতে ঘুরতে ওরা জঙ্গলের শেষ প্রান্তে চলে এলো আর ওদের স্কুলের সবাইকে ছাড়িয়ে ওরা একদম একা হয়ে গেল। এই অতসী, আমরা এই জঙ্গলে মনে হচ্ছে হারিয়ে গেছি। এখন আমরা বাড়ি যাব কি করে? জঙ্গলের কোনো রাস্তা দিয়েই তো সামনে যাওয়ার কোনো উপায় দেখছি না। এই জঙ্গলের গোলক ধাঁধায় পড়ে গেছি মনে হচ্ছে। আমাদের যদি এখন বাঘ ভাল্লুকে এসে খেয়ে নেয়। এই, এরকম ভ্যাবে করে কাঁদছিস কেন? জঙ্গলে যেহেতু ঢুকেছি, বের হওয়ারও কোনো না কোনো ব্যবস্থা হবে। এখনো দিনের আলো ফুটে আছে। চল, দিনের আলো থাকতে থাকতে আমাদের এখান থেকে বের হতেই হবে। আমার যে পা ব্যথা করছে, আমি আর এখান থেকে যেতে পারবো না। আবারও ভ্যাবে করে কাঁদছিস? বললাম না চল, একটা রাস্তা খুঁজে বের করতেই হবে, নয়তো তুই এখানে থাক, তোকে বাঘ ভাল্লুক এসে খেয়ে নিক, আমি একাই চলে যাই। না না না, আমাকে নিয়ে চল। এই রূপসী, ওই দেখ, ওখানে কি যেন একটা চকচক করছে, চল তো গিয়ে দেখি। কোথায়? ওই তো দেখ। আরে, এখানে তো দুইটা গাউন পরে আছে, একটা সোনার গাউন আর একটা ঘাসের গাউন। এত সুন্দর গাউন তো আগে কখনো দেখিনি। এই ভুতুরে জঙ্গলে এত সুন্দর গাউন কি করে পরে আছে? এগুলো কি নিব আমরা আমাদের সাথে? না না না, এগুলো যদি কোনো ডাইনির গাউন হয়ে থাকে। আচ্ছা, এখানে একটা চিঠিও রাখা আছে, দাঁড়া চিঠিটা পড়ে দেখি কি লেখা আছে। এখানে লেখা আছে, যার যেমন কর্মফল সে তাই ভোগ করবে। এই গাউনগুলো যার ইচ্ছা নিতে পারে, তবে সে তার মনের মতোই প্রতিদান পাবে। কি সব লেখা আছে? শোন, এখানে লেখা আছে যে ইচ্ছা সে নিতে পারে। তাহলে আমরা এই দুইটা গাউন নেই, তুই কোনটা নিবি? আমি সোনারটাই নেব, আমার বাবা অনেক ধনী, আর ধনীরা সোনার কাপড় চোপড়ি পরে। তুই এই ঘাসেরটা নে, তোর বাবা তো মধ্যবিত্ত। আচ্ছা ঠিক আছে, পরে পাওয়া জিনিস নিয়ে এত কিছু ভাবতে হয় না, আমি ঘাসেরটাই নিচ্ছি, তুই সোনারটাই নে। তারপর ওরা যেই গাউন দুটো হাতে নিল, আর তেমনি ওরা মনে মনে ভাবছিল যে এখন ওরা এখান থেকে কি করে বের হবে। এতটুকু ভাবা মাত্রই ওরা ওদের স্কুল বাসের সামনে চলে এলো। আরে, আমরা শুধু মনে মনে ভাবলাম যে আমরা কিভাবে এখান থেকে বের হবো, আর আমরা স্কুল বাসের সামনে চলে এলাম। এগুলো নিশ্চয়ই জাদুর গাউন রে। ভালোই হলো, জঙ্গলে এসে আমরা দুইটা গাউন পেয়ে গেলাম। হ্যাঁ রে, তাই তো দেখছি। এই জঙ্গলে এসে ভালোই হয়েছে। আমি তো সোনার গাউনটা নিয়েছি, এটা বিক্রি করলেও অনেক টাকা পাবো। আর তুই তো মাত্রই ঘাসের গাউনটা পেয়েছিস, এটার আর তেমন কি কাজ হবে? কোনো কাজই হবে না। তারপর ওরা ওদের যার যার বাসায় চলে এলো। বাসায় এসে অতসী ওর মাকে এই জাদুর ঘাসের গাউনের কথা সব খুলে বলল। অতসীর মা বলল, দেখেছিস, আমি বলেছিলাম না, সব সময় ভালো পথে থাকবি, ভালো করবি। তুই যেমন লোভ না করে ঘাসের গাউনটা এনেছিস, দেখবি এর জন্য তুই ভালো প্রতিদান পাবি।
ওর বাবার অনেক টাকা পয়সা থাকলে, এত সুন্দর বাড়ি থাকলে তুই হয়তো এত ভালো মনের মেয়ে হতে পারতি না। কিন্তু তখনই ওদের পুরো বাড়িটা পাল্টে গেল। ওদের বাড়িটা খুব সুন্দর একটা দালানে পরিণত হলো, আর ওদের বাড়িতে অনেক অনেক টাকা চলে এলো। এটা দেখে অতসী আর ওর মা ভীষণ খুশি হলো। অন্যদিকে রূপসী ওর ঘরে গিয়ে সোনার গাউনটা পরে মনে মনে বলতে লাগলো, এই সোনার গাউনটা আমি পরেছি, এখন আমি মনে মনে যা বলবো তাই হবে। তখন যেমন বলেছিলাম স্কুল বাসটা কোথায় পাবো, তাই অমনি চলে এসেছি। তাহলে আমি এখন চাই আমার বাবা পৃথিবীর সবচেয়ে ধনী হয়ে যাক, আর তার সাথে আমি পৃথিবীর সবচেয়ে রূপসী মেয়ে হয়ে যাই। আমাদের এই বাড়িটা প্রাসাদ থেকে সোনার প্রাসাদ হয়ে যাক। এতটুকু বলা মাত্রই রূপসীদের বাড়িটা একটা কুঁড়ে ঘর হয়ে গেল, আর রূপসী দেখতে সবচেয়ে কুৎসিত মেয়ে হয়ে গেল। আর অমনি একটা আওয়াজ ভেসে আসলো, তুমি একটা লোভী মেয়ে, তাই তুমি তোমার কাজের ফল হিসেবে এইসব পেয়েছো। এখন তুমি তোমার লোভের শাস্তি হিসেবে আজীবন এমন কুৎসিত হয়ে থাকবে। কখনো যদি তোমার মন ভালো হয় আর তুমি সৎ মনের হতে পারো, তাহলে তুমি তোমার সৌন্দর্য আর তোমার এই বাবার ঐশ্বর্য সবকিছু আবার ফিরে পাবে। রূপসী ওর ভুল বুঝতে পারলো, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। রূপসী এবার যখনই ভালো মনের মানুষ হতে পারবে তখনই সবকিছু ফিরে পাবে। বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিও। অনেকদিন আগের কথা, পরী রাজ্যে লাল পরী, নীল পরী, হলুদ পরী, সাদা পরী, সবুজ পরী, রং বেরঙের পরীরা ঘুরে বেড়াতো। পরীরা নাচের আসর, গানের আসর বসিয়ে পুরো পরী রাজ্য মাতিয়ে রাখত। পরীদের এই আনন্দ উৎসবে পরীরা ভুলে গিয়েছিল যে পৃথিবীর মানুষেরা কত কষ্ট করছে। তারা শুধু নিজেদের আরামায়েশ নিয়ে ব্যস্ত থাকত। তারা আর আগের মতো গরিব অসহায় মানুষদেরকে সাহায্য করতে যেত না। রানী পরী পরীদের এই অধপতন দেখে অনেক বেশি রাগ হয়ে যান এবং সব পরীদের ডেকে পাঠান তার রাজমহলে। পরীরা, তোমরা এসব কি করছো? তোমরা কি ভুলে গেছো তোমাদের উদ্দেশ্য কি? তোমরা সব সময় গরিব দুঃখী অসহায় মানুষদেরকে সাহায্য করবে। এভাবে শুধু শুধু নেচে আর গান গেয়ে বেড়ালে গরিব দুঃখীদের কোনো সাহায্য হবে? তোমরা নিজেদের নিয়ে এত ব্যস্ত হয়ে গেলে কি করে? তোমরা এই সাধারণ মানুষদেরকে সাহায্য করার জন্যই তৈরি হয়েছো। তোমাদের সৌন্দর্য, তোমাদের রূপ, এই সব কিছু কোনো কাজেই আসবে না যদি তোমরা অন্যদের সাহায্য না করতে পারো। যাও, এখনই পৃথিবীতে ছড়িয়ে পড়ো আর দেখো কোথায় কে কোন কষ্টে আছে। যদি তোমরা আগামী 1 মাসের মধ্যে 10 জন করে অসহায় মানুষকে সাহায্য করে তাদের সুন্দর জীবনে ফিরিয়ে দিতে না পারো, তাহলে তোমরা পরীরাজ্য থেকে চিরকালের জন্য বিতাড়িত হবে। এই হলো আমার আদেশ। লাল পরী, নীল পরী, সাদা পরী, হলুদ পরী সবাই পড়ে যায় ভীষণ চিন্তায়, কারণ তারা তো জানতো না যে তাদের হঠাৎ করে এমন বিপদে পড়তে হবে। পৃথিবীতে তারা না গিয়ে অনেক দিন ধরে ভুলে গেছে গরিব দুঃখী অসহায় মানুষ কোথায় থাকে। তারা শুধু পৃথিবীর সুন্দর সুন্দর জায়গাগুলোতে ঘুরে বেরিয়েছে, তাই পৃথিবীর অন্যান্য জায়গা তারা এক প্রকার চেনেই না। তাই তারা ভীষণ বিপদে পড়ে যায়। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। তখন লাল পরী অন্য সকল পরীদের জড়ো করলো আর বলল, শোনো পরী বন্ধুরা, আমরা সত্যি অনেক বড় ভুল করেছি। আমরা যেভাবে গান গেয়ে নাচ করে নিজেদের আনন্দে মেতেছিলাম, সত্যিই তো পৃথিবীর কোনো এক জায়গায় হয়তো কোনো মা তার সন্তানকে খাবার খেতে না দিতে পেরে কতটা কান্না করছিল, এগুলো একবারও আমরা ভাবিনি। রানী পরী আমাদেরকে ভুল কিছু বলেননি। 10 জন করে মানুষের কথা রানী পরী যদি আমাদের বলে থাকেন, আমরা অন্তত 5 জনকে তো সাহায্য করতে পারবো। এই পরীরাজ্য থেকে বিতাড়িত হই কি না হই সেটা তো অনেক পরের কথা। এর আগে আমরা যে ভুল করেছি তার প্রায়শ্চিত্ত তো করতে হবে। চলো আমরা এখনই পৃথিবীতে বেরিয়ে পড়ি গরিব দুঃখী অসহায় মানুষদেরকে সাহায্য করার জন্য। তখন সাদা পরী বলে, না না লাল পরী, এই ভুল মোটেও করো না। পৃথিবীর মানুষজন এখন অনেক লোভী হয়ে গেছে। পৃথিবীর মানুষজন পরীদেরকে দেখলে বন্দি করে রাখে, আর তার উপর কিছু সাধু, কিছু তান্ত্রিক, কিছু ডাইনিও আছে যারা পরীদের জন্য ওত পেতে আছে। রানী পরী এসব কি বুঝবেন? উনি তো আর পরীরাজ্য থেকে বের হন না, আমাদেরকে হুকুম দিতে থাকেন। তাই উনি মনে করেন যে এমনি এমনি নাকি আমরা
পরিরাজ্য থেকে পৃথিবীতে গিয়ে সাহায্য করতে পারবো। ওনার এতই যদি দরদ হয় উনি যাক না। শোনো বাপু, আমাদেরকে পরিরাজ্য থেকে বের করে দিলে বের করে দেখ, আমাদের স্বর্ণমুদ্রার অভাব নেই। পৃথিবী থেকে আমরা দূরের অনেক দ্বীপরাজ্য জানি যেখানে মানুষজন যায় না, আমরা সেখানে গিয়ে থাকবো। আর আমাদের জাদুবিদ্যা দিয়ে যা খুশি তাই বাড়িয়ে খেয়ে নেব। রানীপরীর মাথা ঠান্ডা হলে এমনিই আমাদের ডেকে নেবেন। আমাদের তাড়িয়ে দিয়ে এই শূন্য পরিরাজ্য নিয়ে উনি করবেনই বা কি? তাই আমরা বাপু আর পরিরাজ্য থেকে পৃথিবীতে কাউকে সাহায্য করতে যাচ্ছি না। তোমার যদি এত ইচ্ছে হয় পৃথিবীর মানুষদেরকে সাহায্য করার, তুমি নিজেই যাও, আমাদেরকে বলো না। এই বলে সাদা পরী অন্য সব পরীদেরকে নিয়ে সেখান থেকে চলে এলো। লাল পরী মনে মনে ভাবতে থাকলো কিভাবে সে গরিব দুঃখী মানুষদেরকে সাহায্য করতে পারে। তাকে এমন কিছু করতেই হবে যাতে সে নিজেও নিরাপদে থাকে আর গ্রামের অসহায় গরিব দুঃখী মানুষেরাও সুস্থ থাকে। তাই সে সাধারণ মানুষের বেশ ধারণ করে পৃথিবীতে পৌঁছে গেল আর দেখতে লাগলো বাড়ি বাড়িতে কারা আসল গরিব অসহায় আর ভালো মনের মানুষ। এই ভেবে লাল পরী প্রথমে গেল একটা মহিলার বাড়িতে। বাড়িতে কেউ আছেন? আমি 10 দিন ধরে ঠিক মতো খাই না, আমার শরীরটা অনেক দুর্বল, আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারেন? না না বাপু, আমি তোমাকে কিভাবে সাহায্য করব? আমি তো ঠিক মতো খেতে পাই না, আমার স্বামী আমাকে যা এনে দেয় তা আমার একাই লাগে। তোমাকে বাপু আমি কোনো সাহায্য করতে পারবো না। গরিব মানুষ আবার কাউকে সাহায্য করে নাকি? পারলে তুমি আমাকে দুটো দিয়ে যাও। যাও যাও, দূর হও দূর হও, এইভাবে মানুষের কাছে ভিক্ষে করো না। এই বলে মহিলাটি লালপরীকে তাড়িয়ে দিল। লালপরী এবার গেল আর বৃদ্ধার বাড়িতে। বাড়িতে কেউ আছেন? আমার যে বড্ড খিদে লেগেছে, আমাকে কিছু খেতে দিন না, আমি যে অনেক ক্ষুধার্ত। কে রে? বৌমা, দেখো তো বাইরে কে এলো। আমার নাতিকে নিয়ে একটু দেখো, কে বুঝি সাহায্য চাইছে। কে আপনি? আমি একজন অসহায় মেয়ে, আমি 10 দিন যাবৎ ঠিক মতো খাই না, আমাকে দুটো খেতে দেবেন? আসলে বোন, আমি আপনাকে খেতে দিতাম, কিন্তু আমাদের ঘরে তো তেমন কোনো খাবার নেই। অল্প একটু ভাত আছে, তা আমার শাশুড়ির জন্য রেখে দিয়েছি। উনি অসুস্থ মানুষ, নয়তো আপনাকে ওই খাবারটা দিতেই পারতাম। বৌমা, আমি একবেলা না খেলে কি হবে? ওই মেয়েটা না খেতে পেয়ে সাহায্য চাইতে এসেছে। যাও দেখি ভাতটুকু মেয়েটাকে দিয়ে দাও। মেয়েটা না খেয়ে কেমন শুকিয়ে গেছে। আহারে, আমার দাদু ভাইও যদি এমন না খেতে পারতো, আমার সহ্য হতো বলো? ঠিক আছে মা, আমি আপনার খাবারটা খেতে দিয়ে দিচ্ছি। আমি না হয় জঙ্গল থেকে কিছু লতাপাতা কুড়িয়ে এনে তা আপনাকে সিদ্ধ করে খেতে দিয়ে দেব। আপনারা আমাকে খেতে দেবেন? আপনাদের এই সামান্য খাবারটুকু আছে, তাও আমাকে দিয়ে দেবেন? হ্যাঁ বোন, আমাদের আসলে দিতে তো ইচ্ছে করে, কিন্তু আমাদের ওই সম্পদ নেই। ওর বাবা একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, এরপর থেকে আমাদের সংসারের অবস্থা অনেক করুণ। তখন লালপরী বুঝতে পেরে যায় এদেরকেই তার সাহায্য করা উচিত। সঙ্গে সঙ্গে লালপরী তার পরিরূপ ধারণ করে আর বলে, আমি আপনাদের উপর সন্তুষ্ট হয়েছি। আপনারা অনেক ভালো মনের মানুষ। এত অসহায় গরিব হওয়া সত্ত্বেও আপনারা যে সাহায্য চাইতে হয় তাদের কাছে কখনোই খারাপ আচরণ করেন না। ঠিক আছে, এই নিন, এটা আমার জাদুর বিশেষ আংটি। এই আংটি আপনাদের কাছে রাখুন। এই আংটির কাছে যখন যা চাইবেন তাই পাবেন। খাবার চাইলে খাবার পাবেন, আর তাছাড়া টাকা চাইলেও টাকা পাবেন। আমি এবার চাই, এখন আমাকে আরো অনেককে সাহায্য করতে হবে। পরি তারপর তাদেরকে জাদুর আংটি দিয়ে সেখান থেকে বিদেয় হলো অন্য কোনো গরিব মানুষের খোঁজে। বন্ধুরা, দেখলে তো লালপরী কিভাবে তার বুদ্ধি দিয়ে অসহায় গরিব মানুষকে সাহায্য করলো। গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে লিখে অবশ্যই জানাও, আর একটা লাইক দিতে ভুলো না যেন। তোমরা যদি এমনই জাদুর সব মজার মজার গল্প প্রতিদিন দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলো, আর হ্যাঁ, বেল আইকনটি অন করতে ভুলো না যেন। বাই বাই বন্ধুরা।